হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সোপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএম জিএনএম 2024 এর লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে আমরা কিন্তু সেট নাম্বার 18 নিয়ে আজকে ডিসকাস করব। তো এর আগে যে সেটগুলো আমরা ডিসকাস করে ফেলেছি, অলরেডি আমরা করে ফেলেছি, সেগুলো কিন্তু সবাই দেখে নেবে। তো যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি, অবশ্যই করে সবাই ক্লাসগুলো দেখবে এবং সেখান থেকে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানাতে পারো। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই গ্রুপগুলোতে জয়েন করলে কিন্তু আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু প্রবলেমসগুলো জানাতে পারবে। সেখান থেকে কিন্তু আমরা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের ফ্রি পিডিএফসগুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করবে। লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আমাদের এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস কিন্তু তোমরা পেতে পারবে। তো চলো, আমরা কিন্তু আজকে সেট নাম্বার 18 নিয়ে ডিসকাস করছি, লাইফ সায়েন্সের। তো দেখে নেই আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। তো এক্সাম কিন্তু তোমাদের এগিয়ে আসছে, তো সবাই কিন্তু প্র্যাকটিসটা ধীরে ধীরে একটু বাড়াতে হবে তোমাদেরকে। যে ক্লাসগুলো আমরা আগে করে ফেলেছি অলরেডি, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, যেগুলো অনেকদিন আগে আমরা ক্লাসগুলো করে ফেলেছিলাম। আমরা কিন্তু এরকম আরো অনেক সেট নিয়ে আসবো, যেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা ডিসকাস করব। তো চলো দেখে নেই ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? তাহলে এটা কিন্তু খুব একটা ইজি কোয়েশ্চেন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা, এই যে বিভিন্ন রকম তত্ত্বগুলো রয়েছে, তাদের যে প্রবক্তা বা তাদের যে ফাদার বলবো আমরা, সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বিখ্যাত যে সমস্ত আমাদের থিওরিগুলো রয়েছে, সেই থিওরি কারা কারা ইন্ট্রোডিউস করেছিলেন, সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা, আমরা কিন্তু সবাই জানি যে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হচ্ছে? হুগো দ্য ভ্রিশ। ঠিক আছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা আমরা বলবো হুগো দ্য ভ্রিশকে। বাকি যে আমরা নামগুলো দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ল্যান্ডস্টেইনার আমরা জানি, কার্ল ল্যান্ডস্টেইনার আমাদের যে এবিও ব্লাড গ্রুপিং যে সিস্টেম, ঠিক আছে, এবিও পদ্ধতি যে আমাদের ব্লাড গ্রুপ, ঠিক আছে, তার সঙ্গে রিলেটেড এবিও ব্লাড গ্রুপ। ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপ বা আমাদের যে এবিও পদ্ধতি, সেটার সঙ্গে কিন্তু তিনি যুক্ত এবং এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। তার সঙ্গে হার্ভে আমরা জানি আমাদের যে কি হচ্ছে না, আমাদের যে ব্লাড সার্কুলেশন যে সিস্টেম, ঠিক আছে, সেইটা কিন্তু হার্ভে ডিসকভার করেছিলেন, ব্লাড সার্কুলেশন। আর তার সঙ্গে সঙ্গে জেনার, তো আমি আগের দিনে তোমাদের ডিসকাস করেছিলাম আগের ক্লাসে, যে এডওয়ার্ড জেনার হচ্ছেন ফার্স্ট হচ্ছে কি না ভ্যাকসিন বা হচ্ছে প্রথম যে টিকা আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, তাকে ফাদার অফ ভ্যাকসিনেশনও বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কিন্তু হুগো দ্য ভ্রিশ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2, দেখো বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? বায়োজেনেটিক সূত্রের সঙ্গে কার নাম জড়িয়ে রয়েছে? অপশনগুলো দেখলে আমরা দেখতে পাবো। দেখো রয়েছে ভন বিয়ার, হেকেল রয়েছে, ভাইজম্যান রয়েছে, গোল্ডস্মিথ রয়েছে। তাহলে দেখো, বায়োজেনেটিক যে থিওরি রয়েছে, এই বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হচ্ছেন কে বা বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক হচ্ছেন কে? হেকেল। ঠিক আছে, হেকেল কিন্তু বায়োজেনেটিক সূত্রটা প্রবর্তন করেছিলেন। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাকি যে নামগুলো দেখতে পাচ্ছি, সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। ভন বিয়ার, ইনি কিন্তু ভ্রূণ তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করেছিলেন। ঠিক আছে, আমরা যে দেখতে পাই বিবর্তনের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রাণী যাদের কিন্তু প্রজাতিগতভাবে আলাদা রয়েছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকের ভ্রূণটা কিন্তু দেখতে একই রকম হচ্ছে। যেমন আমরা যদি দেখি মানুষের বা পাখিদের, এদের কিন্তু ভ্রূণটা প্রথম অবস্থাতে দেখতে কিন্তু অনেকটা একই রকম হয়। তাহলে এই যে ভ্রূণ তত্ত্ব নিয়ে কিন্তু ইনি কাজ করেছিলেন, ভন বিয়ার, ভ্রূণ তত্ত্বের সঙ্গে রিলেটেড। ভাইসম্যান, আমরা জানি ভাইসম্যান কি করেছিলেন, ল্যামার্কের যে থিওরি ল্যামার্ক দিয়েছিলেন, ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই যে থিওরিটা ল্যামার্ক দিয়েছিলেন, এই ল্যামার্কের এই থিওরিটা কিন্তু ভাইসম্যান সেটাকে কিন্তু ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে কিছু প্রমাণও দিয়েছিলেন। ঠিক আছে, ওকে, তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে হেকেল, বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন এক, তাদের কি বলা হচ্ছে? যে সমস্ত অঙ্গের উৎপত্তি এবং গঠন এক, কিন্তু কাজটা আলাদা। ঠিক আছে, উৎপত্তি বা গঠনগতভাবে একই ধরনের, কিন্তু কাজটা আলাদা। আমরা যদি দেখি মানুষের হাত বা পাখির যে ডানা, ঠিক আছে, তিমির ফ্লিপার, এই সমস্ত যে অঙ্গগুলো রয়েছে, এগুলো কিন্তু উৎপত্তি এবং গঠনগতভাবে এক। ঠিক আছে, আমরা যদি ভালো করে খেয়াল করার চেষ্টা করি, বা বাদুড়ের যে ডানা রয়েছে, এগুলো কিন্তু গঠনগতভাবে একই রকম এবং উৎপত্তিগতভাবে কিন্তু একই রকম, কিন্তু তাদের কাজটা কিন্তু আলাদা। এই সমস্ত অঙ্গকে আমরা কি বলি? এই সমস্ত অঙ্গকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, সমসংস্থ অঙ্গ বলবো এগুলোকে। ঠিক আছে, সমসংস্থ অঙ্গ, তাহলে উৎপত্তি এবং গঠনগতভাবে যখন এক হবে, সেগুলোকে আমরা বলছি সমসংস্থ অঙ্গ।
অন্যদিকে দেখো সমবৃত্তি অঙ্গ রয়েছে। সমবৃত্তি অঙ্গ কি হচ্ছে, যেগুলোর কাজগুলো একই রকম, মানে যে সমস্ত অঙ্গের কাজ একই কিন্তু উৎপত্তি বা গঠনগতভাবে কিন্তু তারা আলাদা। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি যে তিমির যে ফ্লিপার, ঠিক আছে, তিমির যে ফ্লিপার সেটা কিন্তু কি হচ্ছে না, তিমির ফ্লিপার কিন্তু সাঁতার কাটার কাজে লাগছে, বা পাখির যে ডানা সেটা হচ্ছে কি কি এগুলোর আমরা বলছি, এগুলোকে বললাম সমসংস্থ। সমবৃত্তি কি কাজটা একই রকম হবে, তাহলে কাজটা একই রকম হওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মুরগির যে ডানা রয়েছে বা বাদুড়ের যে ডানা রয়েছে এগুলোর কাজগুলো একই রকম রয়েছে, তাহলে এই ধরনের যে অঙ্গগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি সমবৃত্তি অঙ্গ। আর কি নিষ্ক্রিয় অঙ্গ এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। নিষ্ক্রিয় অঙ্গ কি হচ্ছে, আমরা জানি যে ভেস্টিজিয়াল অর্গান যেগুলোকে বলছি নিষ্ক্রিয় অঙ্গ, তার মানে পূর্বপুরুষের দেহে যেগুলো সক্রিয় ছিল কিন্তু বর্তমানে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, বা যে সেগুলো কি হচ্ছে অনেকদিন ধরে ব্যবহার না করার ফলে সেগুলো কিন্তু এখন আর সেভাবে কিন্তু অ্যাক্টিভ নেই, সেগুলোকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলছি। যেমন আমরা জানি যে আমাদের শরীরে বা মানুষের শরীরে বিভিন্ন রকম নিষ্ক্রিয় অঙ্গগুলো রয়েছে, যেমন তার মধ্যে আমরা বলতে পারি যে নিকটিটেটিং মেমব্রেন রয়েছে, বা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপেন্ডিক্স রয়েছে, কক্সিস রয়েছে। এই সমস্ত যে অঙ্গগুলো এগুলো কিন্তু পূর্বপুরুষের দেহে অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে সেগুলো অনেকদিন ধরে না ব্যবহার করার ফলে সেগুলো কিন্তু বর্তমানে ভেস্টিজিয়াল অর্গানে রূপান্তরিত হয়েছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা চলে আসছি। ওকে দেখো, তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটা আমাদের কি রয়েছে, সমসংস্থ অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে প্রমাণ করছে। তাহলে সমসংস্থ অঙ্গ আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে সমসংস্থ অঙ্গ আমরা কাকে বলছি। তাহলে যে সমস্ত অঙ্গের উৎপত্তি আর গঠন কিন্তু একই রকম সেগুলোকে আমরা বলছি সমসংস্থ অঙ্গ। একটু আগেই দেখলাম উৎপত্তি গঠন একই রকম কিন্তু তাদের কাজটা আলাদা, সেটাকে আমরা বলছি সমসংস্থ অঙ্গ। তাহলে এই যে সমসংস্থ অঙ্গগুলো এগুলা কোন ধরনের অভিব্যক্তিকে প্রমাণ করছে বা কোন ধরনের অভিব্যক্তিকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে অপশনগুলো যদি আমরা দেখে নেই, বলছে অভিসারী অভিব্যক্তি, অপসারী অভিব্যক্তি, এ অভি উভয়ই নাকি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার দেখে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অপসারী অভিব্যক্তি। তাহলে সমসংস্থ অঙ্গগুলো কিন্তু অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করছে, অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করছে সমসংস্থ অঙ্গ। অন্যদিকে দেখো এই যে অভিসারী অভিব্যক্তি রয়েছে, অভিসারী অভিব্যক্তিকে কে নির্দেশ করছে, বা অভিসারী অভিব্যক্তি এটাকে কিন্তু নির্দেশ করছে আমাদের সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, সমবৃত্তি অঙ্গ আমরা বলবো, সমবৃত্তি অঙ্গ বলবো, ঠিক আছে, সমবৃত্তি অঙ্গ। এই সমবৃত্তি অঙ্গ কিন্তু আমাদের অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করছে। ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো এই যে আমরা বলছি যে অপসারী অভিব্যক্তি বা অভিসারী অভিব্যক্তি, ব্যাপারটা কি আমরা বলছি দেখো সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ আমরা কি বললাম, যে উৎপত্তি এবং গঠনগতভাবে কিন্তু একই রকম, তার মানে তাদের অরিজিনটা কিন্তু সেম। ঠিক আছে, অরিজিনটা তাদের সেম, ঠিক আছে, অরিজিনটা তাদের কিন্তু অরিজিনটা হচ্ছে সেম বা উৎসটা হচ্ছে একই। তাহলে এই উৎস থেকে তারা কিন্তু বিভিন্ন রকম দিকে কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন রকম দিকে কিন্তু তারা ছড়িয়ে গেছে। যদি আমরা দেখি যে মানুষের ক্ষেত্রে তাদের অরিজিনটা কিন্তু কোথা থেকে হচ্ছে, আমরা ধরছি এখান থেকে হচ্ছে অরিজিনটা। আমরা বললাম যে মানুষের হাত বা পাখির যে ডানা রয়েছে সেটা হচ্ছে তাদের অগ্রপথটা ডানায় রূপান্তরিত হয়েছে, বা বাদুড়ের যে ডানা রয়েছে, তাহলে এই সমস্ত বা তিমির যে ফ্লিপার রয়েছে এগুলো বললাম আমরা। তাহলে মানুষ তার হাতটাকে একটা কাজে ব্যবহার করছে, এটা যদি আমরা বলি হ্যান্ড মানুষের, ঠিক আছে, মানুষের হাত, বা হচ্ছে পাখির যে উইংস যেটা বলছি আমরা ডানা বলছি, ঠিক আছে, তিমির হচ্ছে ফ্লিপার বলছি আমরা, ঠিক আছে, এই যে হচ্ছে। তারপর হচ্ছে ধরো ব্যাটের যে আমরা দেখছি বা বাদুড়ের যে ডানাটা দেখছি, ঠিক আছে, তাহলে এরা কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যবহার করছে। মানুষ হাতটাকে একটা কাজে ব্যবহার করছে, পাখি ডানাটাকে একটা কাজে ব্যবহার করছে, তিমি তার ফ্লিপারটাকে একটা কাজে ব্যবহার করছে, আবার বাদুড় কিন্তু তার ডানাটাকে একটা কাজে ব্যবহার করছে। তাহলে দেখো অরিজিনটা তাদের সেম, ঠিক আছে, অরিজিনটা তাদের সেম কিন্তু তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেই জন্য এটাকে বলছি অপসারী, বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। অন্যদিকে আমরা যদি দেখি যে যেটাকে আমরা বলছি সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, তাহলে সেটা কি হচ্ছে, তাদের অরিজিন গুলো কিন্তু ডিফারেন্ট, বিভিন্ন ভাবে কিন্তু তাদের অরিজিনটা হয়েছে, ঠিক আছে, তাদের উৎসটা কিন্তু বিভিন্ন, কিন্তু তারা কিন্তু কার্যগতভাবে কিন্তু একটা জায়গাতে এসে কিন্তু মিলে গেছে, তাদের কার্যগতভাবে কিন্তু একটা জায়গাতে এসে মিলে গেছে, ঠিক আছে। তার মানে তাদের সবার কিন্তু ফাংশনটা হয়ে যাচ্ছে এখানে সেম, ফাংশনটা এখানে সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অরিজিনটা ডিফারেন্ট, ফাংশনটা তাদের কিন্তু সেম হয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলছি দেখো অভিসারী। অভিসারী তোমরা কিন্তু লেন্সের ক্ষেত্রে ব্যাপারগুলো দেখেছো, অভিসারী এবং অপসারী, ঠিক আছে। অভিসারী মানে একদিকে নিয়ে গিয়ে সেটাকে কিন্তু
নিয়ে আসছে, গুছিয়ে নিয়ে আসছে, ঠিক আছে, এটাকে বলছি অভিসারী। আর অপসারী মানে কি একটা কেন্দ্র থেকে অন্য বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি অপসারী, ঠিক আছে। ভালো করে কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 5 বলছে উটের দেহে মূত্রের মাধ্যমে রেচিত হয়, ঠিক আছে, এটা কিন্তু রেচিত হবে, ঠিক আছে। উটের দেহে মূত্রের মাধ্যমে রেচিত হয়, তাহলে উটের দেহে মূত্রের মাধ্যমে রেচিত হচ্ছে কি, বা উট কি ধরনের রেচন পদার্থ ত্যাগ করছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অপশনগুলো বলেছে দেখো, অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন নাকি ইউরিক অ্যাসিড। তাহলে উট কি ধরনের রেচন পদার্থ ত্যাগ করে? তাহলে উট হচ্ছে কি, আমরা জানি যে ইউরিকোটেলিক প্রাণী। তাহলে উট হচ্ছে ইউরিক অ্যাসিড কিন্তু তার মূত্রের মাধ্যমে রেচন করছে, ইউরিক অ্যাসিড কিন্তু তার মূত্রের মাধ্যমে রেচন করছে। তাহলে উটকে আমরা কি বলতে পারবো? উটকে বলবো ইউরিকোটেলিক, ঠিক আছে, ইউরিকোটেলিক, ইউরিকোটেলিক বলবো। উট যেহেতু ইউরিক অ্যাসিড তার মূত্রের মাধ্যমে রেচন করছে, তাহলে ইউরিকোটেলিক বলবো। আচ্ছা, যারা ইউরিয়া নির্গত করছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো ইউরিওটেলিক, ঠিক আছে, ইউরিওটেলিক। যেমন মানুষের ক্ষেত্রে কিন্তু মানুষ ইউরিয়া নির্গত করছে, তাহলে এদেরকে আমরা বলবো ইউরিওটেলিক প্রাণী। আর অ্যামোনিয়া যারা নির্গত করছে তাদেরকে আমরা বলবো অ্যামনিওটেলিক। এই অ্যামোনিয়া কারা নির্গত করছে? যারা সাধারণত জলজ জীবরা বা জলের মধ্যে থাকছে তারা কিন্তু অ্যামোনিয়াটাকে নির্গত করছে। তাহলে উট কিন্তু ইউরিক অ্যাসিড নির্গত করছে, তো সেই জন্য উটকে আমরা বলবো ইউরিকোটেলিক প্রাণী, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? ওকে, বলছে নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতাতে থাকে? তাহলে অপশনগুলো দেখো, বলছে পদ্ম, আম, ক্যাকটাস নাকি তাল। এই নিবেশিত যে পত্ররন্ধ্র এটাকে বলা হচ্ছে কি বলো দেখি? সাঙ্কেন স্টোমাটা, ঠিক আছে, সাঙ্কেন স্টোমাটা বলবো। সাঙ্কেন স্টোমাটা দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে? সাঙ্কেন স্টোমাটা বা নিবেশিত পত্ররন্ধ্র, সাঙ্কেন স্টোমাটা বা নিবেশিত পত্ররন্ধ্র দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে? এই নিবেশিত পত্ররন্ধ্র ব্যাপারটা কি? তার মানে কিন্তু পত্ররন্ধ্রটা অনেকটাই কিন্তু কম অ্যাক্টিভ, ঠিক আছে, যে যাদের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা কিন্তু খুব কম অ্যাক্টিভ তাদের সেই ক্ষেত্রেই কিন্তু সাঙ্কেন স্টোমাটা বা নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। তাহলে এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্র কি কাজ করছে না, উদ্ভিদের শরীরের যে এক্সেস ওয়াটারটা সেটা কিন্তু বাষ্পমোচনের সাহায্যে বের করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে উদ্ভিদের শরীরের যে অতিরিক্ত জল সেটা কিন্তু বাষ্পমোচনের সাহায্যে বের করে দিতে সাহায্য করছে এই স্টোমাটা বা পত্ররন্ধ্র। তাহলে নিবেশিত পত্ররন্ধ্র বা সাঙ্কেন স্টোমাটা যাদের ক্ষেত্রে কিন্তু স্টোমাটাটা একদমই কম অ্যাক্টিভ, তাহলে তাদের কার কথা বলছি আমরা এখানে? তাহলে আমরা বুঝতেই পারছি কম অ্যাক্টিভ সবচেয়ে কার ক্ষেত্রে না, ক্যাকটাস। কারণ হচ্ছে এদের কিন্তু অভিযোজনটাই সেভাবে হচ্ছে যাতে কিনা তাদের শরীরের থেকে জলটা সহজে বেরিয়ে যেতে না পারে, তাদের শরীরের থেকে জলটা যাতে সহজে বেরিয়ে যেতে না পারে তেমন ভাবে কিন্তু তাদের অভিযোজনটা হচ্ছে। তাহলে ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি এই সাঙ্কেন স্টোমাটা দেখা যাচ্ছে, এবং ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু ওই পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, বা হচ্ছে কি আমরা যদি দেখি তাদের কাণ্ডের গায়ে মোটা একটা কিউটিকলের একটা আবরণ থাকছে, ঠিক আছে, মোমের একটা আবরণ থাকছে, এই সমস্ত ব্যাপারগুলো থাকছে যাতে কিনা তাদের শরীর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে না পারে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 7 বলছে ফেরোমেন হলো, ফেরোমেন কি? তাহলে ফেরোমেন হচ্ছে গিয়ে দেখো অপশন দিয়েছে হরমোন, মুখ নিঃসৃত লালারস, আচ্ছা অপশন সি তে বলছে দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ, অপশন ডি তে বলছে ভিটামিন। তাহলে ফেরোমেন হচ্ছে কি? তাহলে ফেরোমেন হচ্ছে আমাদের দেহ নিঃসৃত, ঠিক আছে, ফেরোমেন হচ্ছে কি দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ, ঠিক আছে, ফেরোমেন হচ্ছে দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ। তাহলে আমরা দেখবো বেশিরভাগ যে বনজ যে জীবগুলো রয়েছে, ঠিক আছে, বনজ প্রাণীরা যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বাঘ, সিংহ এই সমস্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেরোমেন কিন্তু তাদের শরীরের মধ্যে রয়েছে। খেয়াল করলে দেখতে পাবে বা তোমরা হয়তো শুনেছো যে বাঘ কিন্তু নিজেদের এলাকা কিন্তু চিহ্নিত করে রাখে তাদের কিন্তু মূত্রের সাহায্যে। তার মানে একটা বাঘ অন্য বাঘের কিন্তু এলাকার মধ্যে যায় না, ঠিক আছে। তার মানে এই যে ফেরোমেন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ তাদের মূত্রের মধ্যে উপস্থিত থাকে, যেটা সাহায্যে কিনা তারা কিন্তু তাদের এলাকা চিহ্নিত করে, ঠিক আছে। এই ফেরোমেনের গন্ধ থেকেই কিন্তু একটা বাঘ বুঝতে পারে যে সেখানে কিন্তু অন্য বাঘের এলাকা বা তার মধ্যে কিন্তু অন্য একটা বাঘের সেখানে অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। এই ফেরোমেন দিয়ে কিন্তু মেল এবং ফিমেল যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তাহলে এই ফেরোমেন হচ্ছে কি দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা।
নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, নিউম্যাটোফোর দেখা যায়। তাহলে নিউম্যাটোফোর দেখা যায় কোথায় বা কোন উদ্ভিদের ক্ষেত্রে নিউম্যাটোফোর দেখা যায়, বা নিউম্যাটোফোর জিনিসটা কি সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। এই নিউম্যাটোফোর হচ্ছে কি, নিউম্যাটোফোর আমরা যেটাকে বলছি যে শ্বাসমূল, ঠিক আছে। নিউম্যাটোফোর মানে হচ্ছে কিন্তু শ্বাসমূল। নিউম্যাটোফোর হচ্ছে শ্বাসমূল। তাহলে নিউম্যাটোফোরটা হয়তো আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু শ্বাসমূল বলে দেওয়াতে ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। তাহলে নিউম্যাটোফোর মানেই হচ্ছে শ্বাসমূল, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় কাদের ক্ষেত্রে? অপশন দেওয়া রয়েছে দেখো, আম গাছে, ফণিমন সাথে, পাইন গাছে, নাকি সুন্দরী গাছে। তাহলে আমরা জানি এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যাচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর ক্ষেত্রে, ম্যানগ্রোভদের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে ম্যানগ্রোভ যেগুলো রয়েছে, ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউম্যাটোফোর বা শ্বাসমূলটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এদের মধ্যে অপশন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরী গাছ রয়েছে। তাহলে সুন্দরী গাছে কিন্তু নিউম্যাটোফোর বা হচ্ছে শ্বাসমূল আমরা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। সুন্দরী গাছ আমরা জানি যে ম্যানগ্রোভ উদ্ভিদ একটা, ঠিক আছে, সুন্দরী হচ্ছে একটা ম্যানগ্রোভ উদ্ভিদ। তাহলে এই সুন্দরী গাছে কিন্তু নিউম্যাটোফোর বা শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছি। এই শ্বাসমূলের কাজ কি? শ্বাসমূল হচ্ছে কি বাতাস থেকে সরাসরি কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব করে নিচ্ছে। যেহেতু এরা কোথায় জন্মাচ্ছে না, খুব লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, সেখানে কিন্তু মাটির মধ্যে অক্সিজেনের পরিমাণের কিন্তু খুব ঘাটতি থাকে বা অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে। তো সেক্ষেত্রে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের কিছু কিছু মূল কিন্তু এখানে অভিকর্ষের বিপরীত দিকে, ঠিক আছে, নেগেটিভ, এখানে আমরা বলবো জিওট্রপিক চলন দেখা যাচ্ছে, ঠিক আছে। নেগেটিভ জিওট্রপিক চলন বা অভিকর্ষের বিপরীত দিকে এসে কিন্তু উপরের দিকে উঠে থাকে, এবং সেখান থেকে কি করছে না, তারা বাতাস থেকে কিন্তু অক্সিজেন সংগ্রহ করে নিতে পারছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে আমাদের? আচ্ছা, বলছে শ্বেতসার সঞ্চিত থাকে যে প্লাস্টিডে তাকে বলে। তাহলে শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলবো? শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে আমরা কি বলবো? অপশন দিয়েছে দেখো, এলাইওপ্লাস্ট, এমাইলোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, নাকি অ্যালিউরন প্লাস্ট। তাহলে রাইট অ্যান্সার কি হবে? শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড। তাহলে দেখো, এই যে অ্যামাইলোপ্লাস্ট রয়েছে, এই অ্যামাইলোপ্লাস্টের মধ্যে কিন্তু শ্বেতসার বা কার্বোহাইড্রেট কিন্তু সঞ্চিত থাকে, ঠিক আছে। অ্যামাইলোপ্লাস্টের মধ্যে কি সঞ্চিত থাকছে? অ্যামাইলোপ্লাস্টের মধ্যে কিন্তু শ্বেতসার সঞ্চিত থাকছে, ঠিক আছে। আচ্ছা, বাকি তাহলে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, এলাইওপ্লাস্ট কি হচ্ছে? এলাইওপ্লাস্ট হচ্ছে কি? এলাইওপ্লাস্ট হচ্ছে ফ্যাট সঞ্চয়কারী, ঠিক আছে, বা লিপিড সঞ্চয়কারী, যেটাকে আমরা প্লাস্টিড বলছি, ঠিক আছে। এটা হচ্ছে লিপিড কন্টেনিং। এটা হচ্ছে লিপিড কন্টেনিং প্লাস্টিড আমরা বলবো, ফ্যাট সঞ্চয়কারী, এলাইওপ্লাস্ট। আর অ্যালিউরন প্লাস্ট যেটা হচ্ছে, অ্যালিউরন প্লাস্ট হচ্ছে কি না, প্রোটিন। প্রোটিন কন্টেনিং, ঠিক আছে। প্রোটিন কন্টেনিং প্লাস্টিড আমরা বলবো অ্যালিউরন প্লাস্টকে। তাহলে অ্যালিউরন প্লাস্টের মধ্যে প্রোটিন সঞ্চয় রয়েছে, এলাইওপ্লাস্টের মধ্যে কি রয়েছে? লিপিড সঞ্চয় রয়েছে, আর অ্যামাইলোপ্লাস্টের মধ্যে আমরা জানি যে শ্বেতসার বা কার্বোহাইড্রেট সঞ্চিত রয়েছে। ক্লোরোপ্লাস্ট কি হয়ে যাচ্ছে? ক্লোরোপ্লাস্ট আমরা জানি এটা হচ্ছে, এটাকে আমরা বলবো সুগার ফ্যাক্টরি, ঠিক আছে। সুগার ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে। সুগার ফ্যাক্টরি অফ সেল বলতে পারি আমরা ক্লোরোপ্লাস্টকে। যেহেতু ক্লোরোপ্লাস্ট কি করছে? ক্লোরোপ্লাস্ট কিন্তু আমাদের সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে কিন্তু পার্টিসিপেট করছে, এবং সেখান থেকে কি করছে না, গ্লুকোজ জাতীয় খাদ্য কিন্তু তৈরি করছে। সেই জন্য এটাকে আমরা বলবো সুগার ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে। তাহলে সবগুলোই কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সবগুলোই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল শ্বেতসার সঞ্চিত থাকে যে প্লাস্টের মধ্যে তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে লিপিড বা ফ্যাট সঞ্চিত রয়েছে কোথায়? এলাইওপ্লাস্টে। এবং অ্যালিউরন প্লাস্টে সঞ্চিত রয়েছে প্রোটিন। আর ক্লোরোপ্লাস্টকে আমরা বলছি কি সুগার ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 10 কি রয়েছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে কোন অঙ্গাণুর অভ্যন্তরে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। তাহলে কোন অঙ্গাণু, কোন কোষ অঙ্গাণুর মধ্যে এই আর্দ্র বিশ্লেষক উৎসেচকটা থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। অপশনগুলো দেখে নেই। তাহলে বলেছে লাইসোজোম, সেন্ট্রোজোম, গলগি বস্তু, নাকি মাইটোকন্ড্রিয়া। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে কার মধ্যে? ঠিক আছে,
হাইড্রোলাইটিক এনজাইম যাকে আমরা বলছি, এই লাইসোজোমের মধ্যে কিন্তু এই আদ্র বিশ্লেষক উৎসেচকগুলো থাকছে, যার সাহায্যে কি করছে, সে কিন্তু কোষের মধ্যে কোনো বিজাতীয় বস্তুর উপস্থিতি ঘটলে সেই কোষের মধ্যে কিন্তু সেই কোষটাকে সে মেরে ফেলতে পারছে, বা সেখানে কিন্তু সে কি করতে পারছে, সেই বস্তুটাকে কিন্তু ধ্বংস করে দিতে পারছে। লাইসোজোম, ঠিক আছে। এই লাইসোজোমকে আমরা কি বলি? এই লাইসোজোমকে আমরা বলছি সুইসাইডাল ব্যাগ, ঠিক আছে। সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলছি আমরা, অ্যাটম বম বলছি, অ্যাটম বম অফ শেল বলছি, ঠিক আছে। অ্যাটম বম বলছি, সুইসাইডাল ব্যাগ বা অ্যাটম বম অফ শেল বলছি। তার কারণ হচ্ছে লাইসোজোম যেই কোষের মধ্যে থাকছে সেই কোষটাকেই কিন্তু ধ্বংস করে ফেলতে পারছে। তো সেই জন্য এটাকে আমরা বলছি যে আত্মঘাতী থলি বা অ্যাটম বম অফ শেল বা সুইসাইডাল ব্যাগ, যাই বলতে পারো, ঠিক আছে। বাকিগুলো দেখে নাও তাহলে। সেন্ট্রোজোম রয়েছে, গলগি বডি রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। মাইটোকন্ড্রিয়াকে তো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে, পাওয়ার হাউস অফ সেল। এবং মাইটোকন্ড্রিয়াকে মনে রাখতে হবে এটাকে কিন্তু এর মধ্যে কিন্তু ডিএনএ রয়েছে, ঠিক আছে, ডিএনএ রয়েছে। কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস ছাড়া কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু ডিএনএ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। একে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ পাওয়া যাচ্ছে, সেই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলতে পারি সেল ইন আ সেল, ঠিক আছে। সেল ইন আ সেলও কিন্তু আমরা বলতে পারি, সেল ইন আ সেল, তার মানে কোষের মধ্যে একটা কোষ, ঠিক আছে, কোষের মধ্যে একটা কোষ, বা একে কিন্তু সেমি অটোনোমাসও বলতে পারি আমরা, সেমি অটোনোমাস সেল, ঠিক আছে। তার মানে এর কিন্তু নিজস্ব ডিএনএ রয়েছে, তো সেই জন্য এটাকে আমরা সেল ইন এ সেলও কিন্তু বলতে পারছি, বা পাওয়ার হাউস অফ সেল বলতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তার কারণ এখানে কিন্তু এটিপি কিন্তু সংশ্লেষ হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে চলে আসছে আমরা গলগি বস্তু। গলগি বস্তুকে কি বলবো আমরা? গলগি বস্তুকে আমরা বলছি ট্রাফিক পুলিশ অফ সেল, ঠিক আছে। গলগি বডিজকে আমরা বলছি ট্রাফিক পুলিশ অফ সেল, ট্রাফিক পুলিশ অফ সেল, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, গলগি বস্তু কি করছে, যেমন ট্রাফিক পুলিশ আমাদের হচ্ছে ট্রাফিককে কন্ট্রোল করছে, তেমন গলগি বস্তুর মধ্যে কিন্তু জোন অফ এক্সক্লুশন রয়েছে, তার জন্য কিন্তু সে কি করছে, বিভিন্ন রকম যে কোষের মধ্যে যে ক্ষরণ পদার্থগুলোকে, সেগুলোকে কিন্তু সে ঠিকঠাক করে বিভিন্ন দিকে কিন্তু চালিত করতে পারছে, সেই জন্য কিন্তু একে আমরা বলছি ট্রাফিক পুলিশ অফ সেল। আর সেন্ট্রোজোম কি করছে আমরা জানি, সেন্ট্রোজোম কিন্তু কোষ বিভাজনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 11। বলা হচ্ছে যে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে আমরা জানি যে যেহেতু বায়ু থাকছে, তাহলে বায়ু হচ্ছে এয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলবো এরেনকাইমা, ঠিক আছে। বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে আমরা বলবো এরেনকাইমা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, নিচের কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য? নিচের কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য? তাহলে হৃদপেশি বা আমাদের যে কার্ডিয়াক মাসল রয়েছে, এই কার্ডিয়াক মাসলের একটা বিশেষ কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, তাহলে সেটা কি আমরা দেখে নেব। অপশনগুলো বলছে দেখো সরেক ও ঐচ্ছিক, অপশন বি তে বলছে দেখো অরেক এবং ঐচ্ছিক, অপশন সি বলছে সরেক এবং অনৈচ্ছিক, আর অপশন ডি তে বলছে অরেক এবং অনৈচ্ছিক। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে হৃদপেশি। আমরা জানি যে হৃদপেশিকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না নিজেদের ইচ্ছে মতো, তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি একটা, তাহলে এটা হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কি বলছে না, সরেক এবং অনৈচ্ছিক। এখানে মনে রাখতে হবে যে আমাদের যে পেশিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সাধারণত আমরা কিন্তু বলবো যে ভলেন্টারি মাসল, বা যেগুলো হচ্ছে গিয়ে আমরা কি বলছি না ঐচ্ছিক পেশি, আর হচ্ছে গিয়ে নন ভলেন্টারি অনৈচ্ছিক পেশি বলতে পারছি। সাধারণত দেখতে পাচ্ছি যেগুলো সরেক পেশি হচ্ছে সেগুলো কিন্তু ঐচ্ছিক পেশি হয়, ঠিক আছে। সরেক পেশিগুলো ঐচ্ছিক পেশি হচ্ছে, আর অরেক পেশিগুলো কিন্তু হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটা কিন্তু সাধারণভাবে ঘটছে। কিন্তু হৃদপেশির ক্ষেত্রে দেখো একটু উল্টো হয়ে যাচ্ছে, এটা কিন্তু সরেক হচ্ছে আবার অনৈচ্ছিক হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, সাধারণত আমরা দেখবো যে সরেক পেশিগুলো হচ্ছে কিন্তু ঐচ্ছিক হয়, এবং অরেক পেশিগুলো হচ্ছে কি কিন্তু অনৈচ্ছিক হয়, ঠিক আছে। অরেক পেশিগুলো অনৈচ্ছিক হচ্ছে এবং সরেক পেশিগুলো ঐচ্ছিক হচ্ছে। কিন্তু হৃদপেশির ক্ষেত্রে ডিফারেন্সটা কি, এটা কিন্তু সরেক বা স্ট্রাইটেড, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনৈচ্ছিক, ঠিক আছে। এটা কিন্তু অনৈচ্ছিক, সেই জন্য কিন্তু এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে,
ঠিক আছে, যেটাকে বলছি আমরা হৃদপেশি বা কার্ডিয়াক মাসল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে হ্যাভারসিয়ান তন্ত্র কোন যোগ কলার বৈশিষ্ট্য। হ্যাভারসিয়ান তন্ত্র কোন যোগ কলার বৈশিষ্ট্য, অপশন দেখে নাও। বলছে তরুণাস্থি, অ্যাডিপোজ টিস্যু, অ্যারিওলার টিস্যু, নাকি বোন বা হচ্ছে অস্থি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে, হ্যাভারসিয়ান তন্ত্র কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে হ্যাভারসিয়ান তন্ত্র মনে রাখতে হবে আমাদের কিন্তু অস্থি বা বোন মাসলে কিন্তু দেখতে, সরি অস্থির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, অস্থির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি হ্যাভারসিয়ান তন্ত্র। এই হ্যাভারসিয়ান তন্ত্র বা হ্যাভারসিয়ান ক্যানেল যেটাকে আমরা বলছি, তার মধ্যে কি কি থাকছে না, এই বোনের মধ্যে বা হচ্ছে আমরা দেখছি হাড়ের মধ্যে কি হচ্ছে না, আমাদের যে নার্ভ গুলো এবং ব্লাড ভেসেল গুলো যে আসছে, ঠিক আছে, নার্ভ গুলো এবং ব্লাড ভেসেল গুলো যে আসছে, তার ফলে একটা সেখানে একটা ক্যানেল তৈরি হয়েছে। তাহলে সেই যে ক্যানেলটাকে আমরা বলছি কি হ্যাভারসিয়ান ক্যানেল, এবং সেটাকে আমরা বলছি যে হ্যাভারসিয়ান তন্ত্র। হাড়ের মধ্যে ব্লাড ভেসেল এবং স্নায়ু তন্ত্র বা স্নায়ুতন্তুগুলো যে আসছে, সেটাকেই মানে এর যে গঠন প্রণালীটা, এটাকেই আমরা বলছি হ্যাভারসিয়ান তন্ত্র। তাহলে হ্যাভারসিয়ান তন্ত্র দেখতে পাওয়া যাচ্ছে হাড়ের মধ্যে বা হচ্ছে আমাদের অস্থির মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, আমরা জানি যেটাকে আমরা বলছি মেদ কলা। ঠিক আছে, আর তরুণাস্থি কিন্তু আমরা যেগুলোকে আমরা বলছি কি মানে ঠিক হাড় নয়, নরম হাড় যেটাকে আমরা বলছি তরুণাস্থি। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে কিন্তু এই তরুণাস্থির পরিমাণ সবচেয়ে বেশি থাকছে। ঠিক আছে, এই তরুণাস্থির পরিমাণ কিন্তু বেশি থাকছে, এবং এই তরুণাস্থি কি করছে, আমাদের যে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করছে। মানে আমরা হয়তো কোথাও থেকে পড়ে যাচ্ছি বা আমাদের শরীরে যে আঘাত লাগছে, তার ফলে যে শক ওটা হঠাৎ করে যে আসছে, সেই শক অ্যাবজর্ভার হিসেবে কিন্তু কাজ করছে তরুণাস্থি। তরুণাস্থি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের শরীরে হাড়গুলো খুব তাড়াতাড়ি ভেঙে যেত। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোয়েশ্চেন নাম্বার 14, আমাদের কিন্তু আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। কি বলছে, কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক? অ্যামাইলোলাইটিক উৎসেচক কোনটা? তাহলে এই যে অ্যামাইলোলাইটিক কথাটা এখানে বলেছে, এই অ্যামাইলোলাইটিক কথাটার আমাদের কিন্তু মিনিংটা ভালো করে কিন্তু বুঝতে হবে। অ্যামাইলোলাইটিক মানে কি, যেটা হচ্ছে কি না আমাদের শর্করা ভঙ্গক উৎসেচক আমরা বলবো। তার মানে যেটাকে শর্করা জাতীয় খাদ্যটাকে ভাঙতে সাহায্য করছে, সেটাকেই আমরা বলছি অ্যামাইলোলাইটিক উৎসেচক। তাহলে এর মধ্যে কোনটা শর্করা ভঙ্গক উৎসেচক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক? দেখো বলেছে পেপসিন রয়েছে, মল্টেজ রয়েছে, লাইপেজ রয়েছে, ট্রিপসিন রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যামাইলোলাইটিক বলেছে, শর্করা ভঙ্গক বলেছে। তাহলে আমরা জানি মল্টেজ হচ্ছে গিয়ে শর্করা ভঙ্গক উৎসেচক বা অ্যামাইলোলাইটিক। ঠিক আছে, তাহলে অপশন বি মল্টেজ হয়ে যাচ্ছে অ্যামাইলোলাইটিক ও শর্করা ভঙ্গক। বাকি যেগুলো রয়েছে, বাকিগুলো দেখো বলছে পেপসিন রয়েছে, লাইপেজ রয়েছে আর ট্রিপসিন রয়েছে। এদের মধ্যে এই পেপসিন আর ট্রিপসিন হচ্ছে কি, পেপসিন আর ট্রিপসিন কাকে ভাঙছে? এটা কিন্তু প্রোটিনকে ভাঙছে। তাহলে প্রোটিওলাইটিক বলবো আমরা। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিওলাইটিক উৎসেচক বলবো। আর তার সঙ্গে সঙ্গে দেখো লাইপেজ রয়েছে, এটাকে আমরা কি বলবো, লাইপোলাইটিক। ঠিক আছে, লাইপোলাইটিক এনজাইম বা লিপিড ভঙ্গক। ঠিক আছে, এটা কিন্তু লিপিড ভঙ্গক, লিপিড বা ফ্যাটকে ভাঙছে, তার জন্য এটাকে বলছি লাইপোলাইটিক। লাইপেজ আর ট্রিপসিন আর পেপসিন কি করছে, প্রোটিওলাইটিক বা প্রোটিনকে ভাঙছে, সেই জন্য এটাকে বলছি আমরা প্রোটিওলাইটিক। আর অ্যামাইলোলাইটিক হচ্ছে শর্করা ভঙ্গক। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে মল্টেজ বা টায়ালিন এগুলো হচ্ছে আমাদের লালারসের মধ্যে থাকছে। এই মল্টেজ এবং টায়ালিন কি করছে, শর্করাকে ভাঙছে। ঠিক আছে, পেপসিন বা ট্রিপসিন এগুলো কিন্তু প্রোটিওলাইটিক, প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে। আর লাইপেজ হচ্ছে লাইপোলাইটিক বা যেটা, এটা কিন্তু আমাদের কি করছে না, ফ্যাটকে ভাঙতে সাহায্য করছে। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। আমাদের আজকে সেটের লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো, বলছে কোয়েশ্চেন নাম্বার 15, পূর্ণবয়স্ক মানুষের ঊর্ধ্বচোয়ালে দাঁতের সংখ্যা। পূর্ণবয়স্ক মানুষের ঊর্ধ্বচোয়ালে দাঁতের সংখ্যা, তার মানে একজন অ্যাডাল্ট হিউম্যানের ঊর্ধ্বচোয়ালে বা উপরের যে মাড়িতে দাঁতের কতগুলো সংখ্যা রয়েছে বা কতগুলো দাঁত থাকে। তাহলে অপশন বলেছে দেখো 10টি, 32টি, 16টি নাকি 28টি। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে আমাদের যে দাঁতের সংখ্যা টোটাল কতগুলো রয়েছে। আমরা জানি আমাদের কিন্তু একদম টোটাল বলতে গেলে বা মোট কিন্তু আমরা জানি 32। ঠিক আছে, অ্যাডাল্ট হিউম্যানের আমরা দেখতে পাবো যে 32 বা 32টা দাঁত রয়েছে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র ঊর্ধ্বচোয়ালের কথা বলেছে,
ঊর্ধ্ব ৪ কথা বলেছি, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, 32 এর অর্ধেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে 16টি রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে 16টি কিন্তু ঊর্ধ্ব ৪ রয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে যে দাঁতের যে মানুষের দাঁত যে রয়েছে তার যে সংকেত বা দন্ত সংকেতটা কি রয়েছে। দন্ত সংকেত কি রয়েছে আমরা জানি, দাঁতের যে নামগুলো ইনসাইজার রয়েছে, ক্যানাইন রয়েছে, ঠিক আছে, প্রিমোলার রয়েছে, আর হচ্ছে আমাদের মোলার রয়েছে, ঠিক আছে, প্রিমোলার রয়েছে, মোলার রয়েছে। তাহলে ইনসাইজার কতগুলো থাকছে, ইনসাইজার কিন্তু থাকছে 2/2, তার মানে উপরের মাড়িতে দুটো থাকছে, নিচের মাড়িতে দুটো থাকছে, ঠিক আছে। ক্যানাইন কতগুলো থাকছে, ঠিক আছে, ক্যানাইন কতগুলো থাকছে দেখো, একটা একটা করে, ঠিক আছে, একটা একটা করে থাকছে, ঠিক আছে, 2 1। আচ্ছা, এরপরে দেখো 2, আবার চলে আসছে প্রিমোলার, চলে আসছে 2, ঠিক আছে, প্রিমোলার চলে আসছে 2, আর এবারে দেখো এখানে চলে আসছে 3/3, ঠিক আছে, প্রিমোলার মোলার। তাহলে ইনসাইজার থাকছে দুটো, ইনসাইজার থাকছে দুটো। নেক্সট হচ্ছে কি আমরা দেখবো যে ক্যানাইন থাকছে দুটো, মানে 1 1 করে, আর প্রিমোলার থাকছে দুটো দুটো, আর হচ্ছে মোলার হচ্ছে তিনটে তিনটে, ঠিক আছে। তাহলে দেখো 2 1 2 3 মনে রাখলেই কিন্তু আমাদের হবে, 2 1 2 3 মনে রাখলেই হবে। তাহলে এটাকে অ্যাড করলে আমরা দেখতে পেয়ে যাব কত চলে আসছে আমাদের, 8টা চলে আসছে, 8টা চলে আসছে। তাহলে এই 8টা কিন্তু এই যে সেটটা, এটা কিন্তু 4টে সেট থাকে, ঠিক আছে, এর 4টে সেট থাকে। তাহলে 4টে সেট যখনই থাকছে দেখো কিন্তু আমাদের চলে আসছে টোটাল নাম্বার কত, 32 চলে আসছে, 32 চলে আসছে আমাদের, 32 চলে আসছে। তাহলে ভালো করে কিন্তু মানুষের দন্ত সংকেতটা মনে রাখতে হবে, কোন দাঁত কতগুলো করে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন ইনসাইজার, ইনসাইজার থাকছে কতগুলো, তাহলে আমরা দেখছি ইনসাইজার থাকছে দুটো দুটো, তার মানে এটা কিন্তু দুটো থাকছে, তার মানে কিন্তু টোটাল কিন্তু 4টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইনসাইজারের সংখ্যা কিন্তু টোটাল 4টা হয়ে যাচ্ছে। ক্যানাইনের কিন্তু দেখো ক্যানাইনের সংখ্যা কত হয়ে যাচ্ছে, ক্যানাইনের সংখ্যাও কিন্তু 4টে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে এইভাবে কিন্তু আমাদের কিন্তু সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো, আচ্ছা, তাহলে এখানে আমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের 16টি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইখানেই আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে এখানে কিন্তু অ্যান্সারটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অ্যান্সার কিটা তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার তোমাদের করা রয়েছে। তোমরা কিন্তু নিজেরা অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে পারো, নিজেরা কিন্তু কোয়েশ্চেনগুলো আবার রিভাইজ করতে পারো। তো অবশ্যই করে তোমাদের কিন্তু এক্সাম এগিয়ে আসছে, তো সেটগুলো যেগুলো হচ্ছে তোমাদের সেগুলো কিন্তু ভালো করে রিভাইজ করতে থাকো, ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে জয়েন করবে। লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই করে তোমাদের অন্য কোন টপিকের উপরে ক্লাস প্রয়োজন সেটা কিন্তু তোমরা জানাবে, আমরা কিন্তু সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্লাসগুলোকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে কিন্তু সবাই ক্লাসগুলো করতে পারে, এবং যারা যারা কিন্তু NMGNM 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং যারা যারা ক্লাসগুলো করছো, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল যেগুলো রয়েছে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেখানে জয়েন করবে। আমরা কিন্তু তোমাদেরকে সবভাবে হেল্প করার চেষ্টা করব। তো চলো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।